আচ্ছা, ভারতের যে নদী ব্যবস্থা, ভারতের নদী ব্যবস্থাকে প্রধান আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি হিমালয়ান যে রিভার সিস্টেম আছে সেই রিভার সিস্টেম, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। হিমালয়ান যে রিভার সিস্টেম আছে সেই হিমালয়ান যে রিভার সিস্টেম, সেই রিভার সিস্টেম গুলোকে তিনটে ব্রাঞ্চে আমরা ভাগ করতে পারি। একটা ইন্দাস রিভার সিস্টেম মানে সিন্ধু নদী ব্যবস্থা বা সিন্ধু নদীতন্ত্র, আর একটা হচ্ছে কি গঙ্গা নদীতন্ত্র, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতন্ত্র। অনেক সময় গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটোকেই একসাথে করে আলোচনা করা হয়, ঠিক আছে। আর আমি বললাম আমাদের পেনিনসুলার যে রিভার সিস্টেম সেই পেনিনসুলার রিভার সিস্টেম। এখন এখানে মনে রাখবে যে হচ্ছে কি আমাদের যে বিন্ধ্য পর্বত, আমি আগের দিনে ক্লাসে আলোচনা করেছিলাম যে বিন্ধ্য পর্বত আছে, সেই বিন্ধ্য পর্বত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের তোমার হচ্ছে গিয়ে দুটো যে রিভার ব্যবস্থা আছে সেই রিভার ব্যবস্থার কিন্তু মাঝখানে একটা জলবিভাজিকার কাজ করছে। এর পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় যে জলবিভাজিকার কাজ কোন পর্বত বা কোন পর্বত পর্বত শ্রেণী করছে, বিন্ধ্য পর্বত শ্রেণী করবে, ঠিক আছে। তাহলে তো আর একটা কথা বলছি, আজকের ক্লাসে মানে প্রত্যেক দিনের ক্লাসেই হয়, ঠিক আছে, রিভার সিস্টেম নিয়ে দেখো নোটসে কিন্তু এত এত কিছু ইনফরমেশন পাবে না, যে সমস্ত ইনফরমেশন গুলো আমি লিখবো যেগুলো বলবো। সুতরাং এখান থেকে মধ্যপ্রদেশে দু তিনটে কোশ্চেন কমন পেয়েছি, মানে নর্মাল কোশ্চেন পড়ে হয়তো আমি পেতাম না, আমি এইভাবে পড়েছি এবং এমপিতে আমি কিন্তু দুটো কোশ্চেন কমন পেয়েছি, ঠিক আছে। নর্মাল স্টুডেন্টরা কিন্তু পায়নি, ও কোশ্চেন জটিল মনে হয়েছে, ঠিক আছে। তাহলে পড়ার প্যাটার্নটা পাল্টাও, কিভাবে পড়তে হবে দেখো, আমি আজকে বুঝতে পারবে যে নদী ব্যবস্থাকে কিভাবে পড়া যেতে পারে। তাহলে তোমরা হেডিং করে নাও যে ভারতের নদী ব্যবস্থা বা আমরা হিমালয়ান বা হিমালয়ের নদী ব্যবস্থা। শুধুমাত্র উৎস, মোহনা, উপনদী এগুলো জানলেই হবে না, এদের অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। নদী ব্যবস্থা, তাহলে হিমালয়ের নদী ব্যবস্থাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? না, ভাগ করতে পারি আমরা, তোমার হচ্ছে কি একটা গঙ্গা, গঙ্গা নদী ব্যবস্থা, একটা হচ্ছে সিন্ধু নদী ব্যবস্থা, সিস্টেম বলা হয় এগুলোকে, ইংরেজিতে সিস্টেম বলা হয়। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন দিয়ে দেবে, আমি কোশ্চেন যখন ওরা আনসার কি দেবে, ওরা কোশ্চেন দিয়ে দেবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো কোশ্চেনটা। সিন্ধু নদী ব্যবস্থা, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা। এখন গঙ্গা, সিন্ধু এবং হচ্ছে ব্রহ্মপুত্র, তাহলে আমরা ছোটটা দিয়ে শুরু করি, প্রথমে সিন্ধু, ব্রহ্মপুত্র যদিও আরো ছোট, ঠিক আছে। সিন্ধু নদীতন্ত্র বা সিন্ধু রিভার সিস্টেম নিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে। তাহলে তোমরাও হেডিং করে নাও সিন্ধু নদী। এই নদীটি এই নদীটি কিন্তু আমাদের যে হিমালয় পর্বতমালা, যেটা মেন হিমালয়, যেটাকে আমরা গ্রেটার হিমালয় বলি, বেশিরভাগ আমাদের গঞ্জেস বা গঙ্গা রিভার সিস্টেমের বেশিরভাগ নদীর সৃষ্টি হচ্ছে গ্রেটার হিমালয় থেকে, বা হচ্ছে কি তোমার 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 যেটা হচ্ছে গিয়ে এটা তোমার বলছে হিমাচল হিমালয় থেকে, ঠিক আছে। বেশিরভাগ নদী হয় গ্রেটার নাহলে হিমাচল হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, এগুলো যেটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেমের অন্তর্গত। কিন্তু আমাদের যে সিন্ধু নদী ব্যবস্থা বা সিন্ধু নদীর যে সিস্টেম, সেটা হচ্ছে কি তিব্বতিয়ান প্লেটু থেকে। তার মানে এই নদীটা বা এই নদী ব্যবস্থার কিছু নদী সৃষ্টি হয়েছে হিমালয়ের উত্থানের আগে। আমরা হিমালয় বলতে কোনটাকে বুঝি? কোনটাকে বুঝি হিমালয় বলতে? আমরা তিনটে পার্টকে মেইনলি বুঝছি, ঠিক আছে। একটা হচ্ছে কি তোমার যেটা শিবালিক, তারপর হচ্ছে গিয়ে হিমাচল, তারপর হচ্ছে হিমাদ্রি, এই তিনটেকে আমরা হিমালয় ধরি, ঠিক আছে। সুতরাং এই তিনটে সৃষ্টির আগেই এই সিন্ধু যে নদী বা ইন্দাস যে নদী সিস্টেম, সেই সিস্টেমের কিন্তু অলরেডি তোমার শুরু হয়েছিল, সিন্ধু নদী ব্যবস্থা শুরু হয়েছিল। এবার ব্যাপার হচ্ছে এটা অনেক একটা তর্ক বিতর্কের বিষয়। আজকে যেখানে সিন্ধু নদী প্রবাহিত হয়, আজ থেকে হয়তো কয়েক মিলিয়ন বছর আগে সেখানে কিন্তু সিন্ধু নদী প্রবাহিত হতো না। সিন্ধু নদীর যদি আমরা দেখি ছবিটা আগে কি রকম, আগে এটা লিখে রাখো, সিন্ধু নদী ব্যবস্থা। আমরা এত আলোচনা করব না, একটু মনে রাখবে যে আমার যদি এই ইন্ডিয়া হয়, এই ইন্ডিয়া ধরলাম, এই ইন্ডিয়া হয়, ঠিক আছে। এখন এখানে হচ্ছে কি তোমার হিমালয় পর্বতমালা আছে। এই যে আমাদের উপদ্বীপীয় যে ভারত, এই যে উপদ্বীপীয় ভারত এই পর্যন্ত ছিল, তো অ্যাকচুয়ালি মাঝখানে টেথিস ছিল, এদিকে তিব্বত ছিল, এটা এটা ভুলে যাওয়া আগে, এটা হচ্ছে আমি হিমালয়কে একটা আউটলাইন করলাম।
সিন্ধু নদী আগে প্রবাহিত হতো এরকম তিব্বতের কোন একটা জায়গা, তিব্বতের যেখানে উৎপত্তি হয়েছে, যেমন বখরচি হিমবাহ মানস সরোবরের হ্রদ থেকে, এখান থেকে প্রবাহিত হয়ে সোজা এদিক দিয়ে এসে রাজস্থানের ভেতর দিয়ে ও সোজা এসে আরব সাগরে পড়তো। কিন্তু ফার্দার কি হয়েছে, পরবর্তীকালে তো হিমালয় সৃষ্টি হয়েছে, হিমালয় সৃষ্টি করেছে, হিমালয় সৃষ্টি হয়েছে, কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হলেও সে তার গতিপথ এইখান থেকে এই দিকটাকে বন্ধ করে কোন দিকে গেছে, এইখান দিয়ে তোমার নাঙ্গা পর্বতের পাশ দিয়ে আবার এই রুট ফলো করেছে। ঠিক আছে, মানে হিমালয়ের যে স্থানগুলো দুর্বল স্থান, সেই দুর্বল স্থান কেটে প্রবাহিত হয়েছে। যেহেতু এটাকে ইন্দাস যে নদী ব্যবস্থাকে আমাদের অ্যান্টিসিডেন্ট রিভার ব্যবস্থা বলা হয়, কারণ কারণ হিমালয়কে অতিক্রম করেছে, সেই দিকটা দিয়ে অতিক্রম করেনি হয়তো। এবার এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে, এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে, যেমন সরস্বতী, ঠিক আছে, সিন্ধুর একটি তোমার উপনদী ছিল সরস্বতী, সেই সরস্বতীর ডিসিপিয়ার হয়ে গেছে কিভাবে, কিভাবে তোমার হচ্ছে গিয়ে ম্যাপ মানচিত্র থেকে বা হচ্ছে গিয়ে আমাদের ভারতের যে ল্যান্ড আছে সেই ল্যান্ড সার্ফেস থেকে কিভাবে অবলুপ্তি হয়ে গেছে, সেগুলো আর যাচ্ছি না, যেগুলো অনেক পরের ব্যাপার। যখন হিমালয় উৎপত্তি হয়নি তখন কিন্তু সিন্ধু নদীর প্রবাহ পথ এরকম ছিল। পরবর্তীতে যখন হিমালয় পর্বতের উত্থান হয়, ঠিক আছে, সামনে ব্যারিয়ার হিসেবে কাজ করে, তখন সিন্ধু নদী কোন দিকে প্রবাহিত হয়, সিন্ধু নদী এদিকেও তোমার হচ্ছে গিয়ে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত। এখানে নাঙ্গা পর্বত আছে, এই নাঙ্গা পর্বতের পাশ দিয়ে, যেটা সিনটেক্সিয়াল বেন্ড বলা হয়, সেই পাশ দিয়ে একটি গড় সৃষ্টি করে প্রবাহিত হয়েছে আরব সাগরে, পতিত হয়েছে পাকিস্তানের মধ্য দিয়ে। ঠিক আছে, এই যে 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 সাইড দিয়ে প্রবাহিত হয়েছে এটাকে দেখবে বলা হয় তোমার ওই সিন্ধু সুচার লাইন, যেটাকে বলা হয়। এই সিন্ধু সুচার লাইনও কিন্তু ওয়ান টাইপ অফ এক ধরনের ফল্ট, যেমন আমরা মেন বাউন্ডারি ফল্ট পড়ি, মেন থ্রাস্ট ফল্ট পড়ি, ঠিক আছে, গ্রেট বাউন্ডারি ফল্ট পড়ি, সেরকম সিন্ধু সুচার সিবন হচ্ছে কি এক ধরনের ফল্ট। সেই ফল্টের মধ্য দিয়েই কিন্তু সিন্ধু নদী বা ইন্দাস যে নদী, সেই ইন্দাস নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে সিন্ধু নদী ব্যবস্থার প্রথমেই আমরা জানবো যে উৎস কোথায়, সিন্ধু নদীর উৎস কোথায়, এটা তোমরা সবাই জানো। তো তিব্বতে একটি স্থান আছে, সেটির নাম হচ্ছে গিয়ে বখরচু বলে একটা হিমবাহ আছে। কি? বখরচু, বখরচু হিমবাহ আছে। সেই হিমবাহ থেকে সৃষ্ট হয়েছে মানস সরোবর, কি বা মান সরোবর বলা হয়, মানস সরোবর। এই মানস সরোবর থেকেই যে হ্রদ আছে, সেই হ্রদ থেকেই সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি পেলাম? ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে বখরচি হিমবাহ দ্বারা সৃষ্ট যে মানস সরোবর আছে, সেই মানস সরোবর থেকে সিন্ধু নদীর কিন্তু উৎপত্তি হয়েছে। তিব্বতে তারপরের পয়েন্ট করবে, তিব্বতে এই নদীটির নাম, তিব্বতে এই নদীটির নাম, তিব্বতে এই নদীটির নাম, এই নদীটির নাম হলো সিংহি খাম্বান, মানে সিংহের মুখ আর কি, যেটা। ঠিক আছে, আর এর মোহনা কোথায়? এর মোহনা হচ্ছে আরব সাগর। আমি বললাম মোহনা হচ্ছে আরব সাগর। এবারে দেখো কিছু আলাদা পয়েন্ট, আরব সাগর, যেগুলো একটু অন্যরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার মোহনা হলো আরব সাগর। এইবারে দেখো, এই যে তোমার লে শহর আছে, এবার কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে এখানে। যদি বলে ভারতের কোন স্টেট বা কোন ইউনিয়ন টেরিটরির মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে, মনে রাখবে এই নদীটি শুধুমাত্র লের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, লে লাদাখ যেটা আছে, এই নদীটি শুধুমাত্র, এই পয়েন্টগুলো আমি লিখছি এই কারণে তোমাদের, যাতে তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো, এবং যদি ডিপলি কোশ্চেন হয় তাহলে কিন্তু তোমরা ইজিলি পারবে। এই নদীটি বা এই নদী শুধুমাত্র লাদাখের, লে না লিখে লেখো, লাদাখের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমি কিন্তু এগুলো বলছি না, দৈর্ঘ্যগুলো বলছি না, প্রত্যেকটা নদীর দৈর্ঘ্য বলবো না, ঠিক আছে। এই নদীটি শুধুমাত্র লাদাখের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যেগুলো মনে হবে কেচি পয়েন্ট সেগুলো লিখে রাখবে, প্রবাহিত হয়েছে। তারপরে লিখবে যে এই নদীটি নাঙ্গা পর্বত, কি বললাম, এই যে এখানে নাঙ্গা পর্বত আছে, সিনেটেক্সিয়াল ব্যান্ড আমরা পড়েছি, এই নাঙ্গা পর্বতের কাছে বেন্ড হয়ে কোন দিক প্রবাহিত হয়েছে, না এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে বা দক্ষিণ পশ্চিমের দিকে প্রবাহিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে নাঙ্গা পর্বতের যে সিনটেক্সিয়াল ব্যান্ড আছে, সিনটেক্সিয়াল টেক্সিয়াল বেন্ড আছে, সেই বেন্ড এর কাছে, সেই বেন্ডে, সিনেটেক্সিয়াল ব্যান্ড এ বেঁকে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে।
পশ্চিমে প্রবাহিত হয়েছে। আর মনে রাখবে পাকিস্তানের মিথানকোট বলে একটা জায়গা আছে, কি বললাম, পাকিস্তানের মিথানকোট বলে একটা জায়গা আছে। সেই মিথানকোটে যে সমস্ত নদীগুলো তোমার হচ্ছে কি, যেমন চন্দ্রভাগা, ইরাবতী, এগুলো একসাথে জয়েন হয়ে মিথানকোট নামক একটি জায়গাতে এই সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। কোথায়? না, এটি পাকিস্তানে। এটা মনে রাখবে। এখন কোশ্চেনের ট্রেন্ড কিন্তু পাল্টে গেছে, আমি বারবার বলছি কোশ্চেনের ট্রেন্ড কিন্তু পাল্টে গেছে, কোশ্চেন কিন্তু অন্যরকম আসছে। ঠিক আছে, তাহলে এটি কি বলবে যে এটি পাকিস্তানের মিথনকোটে আর 5টি নদীর সাথে মিলিত মিলিত হয়েছে মিলিত হয়েছে। এই গেল কিছু কিছু হচ্ছে কি তোমার সিন্ধু নদীর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক। এবার 5টা নদী কি কি, যেমন শতদ্রু, বিয়াস, রবি, চেনাব, ঝিলাম, এগুলো আগেই তোমার হয়তো চন্দ্রভাগার সাথে মিশে গেছে, এবং চন্দ্রভাগা পরবর্তী ক্ষেত্রে মিথনকোটে এসে তোমার সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, এখন আমরা যেমন দুটি নদীর মাঝখানকে কি বলি? দোয়াব। পাঞ্জাব হচ্ছে গিয়ে 5টি নদীর যে মাঝখানের জায়গা, সেটাকে বলা হয় পাঞ্জাব। এটা মনে রাখবে, অনেক সময় প্রায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে দুটি নদীর মধ্যবর্তী স্থান কি? দোয়াব। সেরকম 5টা নদীর মধ্যবর্তী কি? শতদ্রু, বিয়াস, রবি, তারপরে চেনাব, ঝিলাম, আর হচ্ছে সিন্ধু। ঠিক আছে, এই 5টা নদীর ওই ইয়েটা বাদ যাবে, ইন্দাসটা বাদ যাবে। শতদ্রু, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলাম যেহেতু পাঞ্জাবে আছে, 5টি নদীর যে মাঝখানের জায়গা সেটি হচ্ছে কি তোমার পাঞ্জাব বলা হয়। এরপরে আমরা চলে আসবো ঝিলামে। দেখো, ঝিলাম নিয়ে আগেবারে গতবারে একটা কোশ্চেন দিয়েছিল ঝিলাম নিয়ে। ঝিলামের যে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম, এই কোশ্চেনটা দিয়েছিল গতবারে। না, ঝিলামের উৎস কোথায়? ঝিলামের উৎস হচ্ছে কি কাশ্মীরের ভেরিনাগ বলে একটা প্রস্রবণ আছে, তোমরা নাম শুনেছ। ভেরিনাগ যে প্রস্রবণ, ভেরিনাগের প্রস্রবণ দ্বারা সৃষ্ট একটি হ্রদ আছে, তার নাম হচ্ছে শেষনাগ। কি বলছি? শেষনাগ শেষনাগ হ্রদ। এই শেষনাগ হ্রদ থেকেই সৃষ্টি হয়েছে কি তোমার ঝিলাম নদী। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? উৎস হলো। দ্বিতীয় হচ্ছে গিয়ে এটি উলার হ্রদে এসে মিলিত হয়েছে। তাহলে উলার হ্রদে কোন নদী এসে মিলিত হয়েছে? তারপরে আবার ফার্দার সেটা প্রবাহিত হয়েছে, উলার হ্রদের সাথে সংযোগ স্থাপন করেছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মনে রাখবে, সংযোগ রক্ষা করেছে। ঠিক আছে, আর এর প্রধান একটি উপনদী হলো সিন্ধু নয় কিন্তু, এর প্রধান উপনদী হলো সিন্ধ। আর ঝিলাম শহরের তীরে তাহলে কোন তোমার হচ্ছে গিয়ে শহরটি অবস্থিত? না, শ্রীনগর। এটা তোমরা জানো, এটা ঝিলাম শহরের তীরে, ঝিলাম নদীর তীরে কি কি অবস্থিত? শ্রীনগর। হয়েছে? এগুলো আরো ভালো হয় ম্যাপ থাকলে। ঠিক আছে, আমার কাছে ম্যাপ নাই, তোমরা একটু ম্যাপে দেখে নেবে, আমি আরো পরে ফার্দার আলোচনা করতে চাই। ঝিলাম সম্বন্ধে এইটুকুই। এটা আমি টোটাল আলোচনা করছি সিন্ধু নদী যে ব্যবস্থা, সেই সিন্ধু নদী সিস্টেম নিয়ে। ঝিলাম গেল। ঝিলামের পরে দেখো আছে চন্দ্রভাগা, যেটাকে তোমরা চেনাব বলো বা আমরা চেনাব হিসাবে জানি। তাহলে কি আছে? চন্দ্রভাগা বা চেনাব, দুটো নদীর সংমিশ্রণে গঠিত হয়েছে চন্দ্রভাগা। কি? একটা হচ্ছে চন্দ্র, আর একটা হচ্ছে ভাগা। মনে রাখবে, এটা কোশ্চেনে এসেছিল, কিন্তু এমপিতে কোশ্চেনে এসেছিল যে এই চন্দ্র এবং ভাগা কোথায় মিলিত হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো কেমন কোশ্চেন? চন্দ্র এবং ভাগা নদী কোথায় মিলিত হয়েছে, তাদের তো মিলিত প্রবাহ চন্দ্রভাগা। ঠিক আছে, তাহলে চন্দ্রভাগা কোথায় সৃষ্টি হয়েছে? চন্দ্রভাগা তো দুটো নদী। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে চন্দ্রতাল বলে একটা জায়গা আছে, চন্দ্রতাল, এটা হিমাচল প্রদেশে, মনে রাখবে, হিমাচল প্রদেশে। ঠিক আছে, চন্দ্রতাল বলে একটি জায়গা আছে, এখান থেকেই
তাল মানে হচ্ছে কি, তাল মানে আমরা যে নৈনিতাল, ভীমতাল, তাল মানে হচ্ছে কি লেক। ঠিক আছে, চন্দ্র তাল থেকে সৃষ্টি হয়েছে কি, চন্দ্র নদী, চন্দ্রা নদী, এবং বারালাচা পাস মনে রাখবে। বারালাচা পাস, এই পাস গুলো মনে রাখবে। এই বারালাচা পাস থেকে বারালাচা গিরিপথ থেকে সৃষ্টি হয়েছে ভাগা নদী। কি, ভাগা নদী। এখন এই চন্দ্র এবং ভাগা কোথায় মিলিত হয়েছে? চন্দ্র এবং ভাগা নদী মিলিত হয়েছে তোমার হিমাচল প্রদেশের কৈলাং বলে একটা জায়গা আছে। সেই হিমাচল প্রদেশের কৈলাং, কি বললাম নামটা, হিমাচল প্রদেশের কৈলাং, এটাকে হিন্দিতে বলা হয় কৈলাং, বাংলাতে বললে হবে কৈলাং, কয়বিকার লয়াকার ওয়েগা। ঠিক আছে, এই কৈলাঙ্গে কি হয়েছে, কৈলাঙ্গে চন্দ্র এবং ভাগা মিলিত প্রবাহের নাম হয়েছে চন্দ্র ভাগা। ঠিক আছে, কৈলাঙ্গে চন্দ্র এবং ভাগা নদী, ভাগা নদীর মিলিত প্রবাহ, তোমরা নোট করতে থাকো, মিলিত প্রবাহ হলো কি, হলো চন্দ্রভাগা। হয়েছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হবে, একটি কেচি পয়েন্ট হচ্ছে গিয়ে, এই যে নদী, এই নদী মনে রাখবে পীর পাঞ্জালের সমান্তরালে প্রবাহিত হয়েছে। যদি বলে কোন রেঞ্জের, চন্দ্রভাগা নদী কোন রেঞ্জের সমান্তরালে প্রবাহিত হয়েছে, না এই নদী পীর পাঞ্জাল রেঞ্জের পীর পাঞ্জাল শ্রেণীর সমান্তরালে প্রবাহিত হয়েছে। হয়েছে। এরপরে এই চন্দ্রভাগা নদী কি হয়েছে, চন্দ্রভাগা নদী শতদ্রুর সাথে আলিপুর বলে একটা জায়গা আছে, সেই আলিপুরে মিলিত হয়েছে। চন্দ্রভাগা কোথায় মিলিত হয়েছে, মানে শতদ্রু এসে চন্দ্রভাগা নদীতে পড়েছে। ঠিক আছে, শতদ্রু নদী তোমার হচ্ছে চন্দ্রভাগা নদীতে এসে পড়েছে, সেটা আমরা পরে আসছি শতদ্রু নদীতে। তার আগে এখানে আরেকটা এর কিছু উপনদী লিখে রাখো, তাবি, এগুলো নিয়ে ডিটেলস পড়ার দরকার নেই। তাবি, ইরাবতী, ইরাবতী আমরা পরেরটাতে আসছি, এবং শতদ্রু, শতদ্রু। ঠিক আছে, এগুলো হচ্ছে চন্দ্রভাগা যে আছে, চন্দ্রভাগার উপনদী। পরে আমরা আসবো ইরাবতী নদী। ইরাবতী নদীর উৎপত্তি কিন্তু হিমাচল প্রদেশে, ইরাবতী নদী, বা এটাকে বলা হয় রবি। রবি, এই টার্মগুলো মনে রাখবে, অনেক সময় ইরাবতী না দিয়ে রাবিও দিয়ে দিতে পারে। ঠিক আছে, না এর উৎস কোথায়, ইরাবতী নদীর উৎস কোথায়, না এর উৎস হচ্ছে রোটাং পাস। রোটাং পাস কোথায় আমরা পড়েছি, রোটাং পাস আমরা আগের দিন পড়েছি যে রোটাং পাস হচ্ছে হিমাচল প্রদেশে। না এর উৎপত্তি হয়েছে রোটাং পাস, যে গিরিপথ আছে সেই গিরিপথের রোটাং পাসের পশ্চিমে, লিখে রাখো রোটাং পাসের পশ্চিমে। 2 নম্বর পয়েন্ট লিখবে চাম্বা, চাম্বা ভ্যালি আছে না, সেই চাম্বা ভ্যালি দিয়ে কিন্তু, বা চুম্বা বলা হয় এটাকে, চাম্বা ভ্যালি বা চম্বা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে। তারপর আরেকটা পয়েন্ট লিখবে মুলতান, পাকিস্তানের মুলতানের কাছে চেনাবের সাথে মিলিত হয়েছে। পাকিস্তানের মুলতান জানো, তাহলে মুলতানের কাছে, এগুলো আন্ডারলাইন করে রাখবে, এই পয়েন্টগুলো আন্ডারলাইন করে রাখবে, কারণ এইগুলো সেইভাবে কেউ পড়ে না, এটাই হচ্ছে আসল কথা। মুলতানের কাছে, মুলতানের কাছে এটি, এই যে চেনাব, চেনাব বা হচ্ছে কি চন্দ্রভাগা, এটি চেনাব বা চন্দ্রভাগার সাথে চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে, সাথে মিলিত হয়েছে। এটা গেল হচ্ছে কি তোমার আহমদপুর জায়গা, আহমদপুর, এটা মনে রাখবে, মুলতানের একটা জায়গা আছে আহমদপুর, সেই আহমদপুরেই কিন্তু এই ইরাবতী চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে। এর পরের রিভার সিস্টেম আছে বিপাশা বা বিয়াস বলা হয় একে, বিপাশা বা বিয়াস।
এখন বিপাশা নদীর উৎস কোথায়? এই মনে রাখবে, ইরাবতী এবং বিপাশা নদীর উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের যে রোটাং যে গিরিপথ আছে, সেই রোটাং গিরিপথ। এটা মুখস্থ করে নাও এখানে, যে ইরাবতী নদী এবং বিপাশা নদীর উৎস হচ্ছে গিয়ে একই জায়গা, একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে পশ্চিম দিক। ইরাবতী হচ্ছে রোটাং এর পশ্চিম দিক, বিপাশা হচ্ছে গিয়ে রোটাং এর পূর্ব দিক। ঠিক আছে, পূর্ব দিকে বিয়াস কুণ্ড বলে একটা ইয়ে আছে, হিমবাহ গ্লেসিয়ার আছে, সেই বিয়াস কুণ্ড থেকে বিয়াস হ্রদের সৃষ্টি হয়েছে, সেই বিয়াস হ্রদ থেকে বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হবে রোটাং এর পশ্চিমে গেছে, এই যে রোটাং এর পশ্চিমে। বিপাশা হবে রোটাং যে গিরিপথ আছে উৎস, রোটাং গিরিপথের পূর্বে কি আছে? বিয়াস কুণ্ড। কুণ্ড মানে হচ্ছে গিয়ে ঝিল টাইপের আর কি। বিয়াস বিয়াস কুণ্ড থেকে, বাংলা কি হবে জানি না, ইংরেজি বইয়ে বিয়াস কুণ্ড আছে, বিয়াস কুণ্ড থেকে সৃষ্ট হয়েছে, সৃষ্ট। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা পয়েন্ট আছে, আর সেরকম কিছু নেই। বিপাশা নদী, মনে রাখবে এই নদীটি বা বিয়াস নদী পাঞ্জাবের, এগুলো আন্ডারলাইন করে রাখবে, পাঞ্জাবের হরিকা বলে একটা জায়গা আছে, কি হরিকা, হরিকা নামক স্থানে শতদ্রু যে নদী আছে, শতদ্রু নদী, সতলেজ যেটা, শতদ্রু শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। কোন মিলিত স্থানগুলো মনে রাখবে, এখান থেকে মিলিত স্থানগুলো দেবে, সাথে যদি দেয় শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। এইভাবে পড়তে হয় পড়াটাকে, এইভাবে, এটাকে এইভাবে পড়াটাকে বলে কম্প্যাক্ট ভাবে পড়া। এর কিছু উপনদী দুই একটা আছে, সেটা তোমরা লিখে নাও। এর উপনদী হচ্ছে গিয়ে তোমার, উপনদী উপনদী লিখবে চাক্কি নদী, যদিও এগুলো পরীক্ষাতে সেইভাবে দেয় না, তাও জেনে রাখো। চাক্কি নদী, তীর্থন নদী, এগুলো অনেক বই ঘেটে কিন্তু লিখা। ঠিক আছে, তাহলে চন্দ্রভাগা হলো আমার, ইরাবতী হলো, আর বিপাশা হলো। এখন শতদ্রু নদী আছে এরপরে, তার আগে কি গেছিল, তার আগে ঝিলাম গেছিল। ঠিক আছে, ঝিলাম হয়েছিল। তাহলে চন্দ্রভাগা, ইরাবতী আর বিপাশা। এরপরে আছে শতদ্রু নদী। শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? সতলেজ যেটা বলছো, শতদ্রু নদীর উৎপত্তি হচ্ছে গিয়ে তিব্বত। মনে রাখবে এই দুটো নদী, ইরাবতী আর হচ্ছে গিয়ে তোমার ইরাবতী, বিপাশা এবং চন্দ্রভাগা, এই তিনটে নদী। ঠিক আছে, এই তিনটে নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, তিনটে নদী উৎপত্তি হচ্ছে কোথা থেকে? হিমাচল প্রদেশ থেকে। তিনটে নদী পরীক্ষাতে এসেছিল, একটা সেটের মনে হয় 2014 সালে সেটে এসেছিল, যে কোন তিনটে ব্রাঞ্চ বা কোন তিনটে নদী হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছো কোশ্চেন কেমন ভাবে দেয়? এবার এগুলো সিকুয়েন্স দেয়, মানে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, আমি সেগুলো বলে দিচ্ছি। এখন আছে শতদ্রু নদী, দুই একটা পয়েন্ট আমি বলে দিই, দুই একটা কথা না বললেই নয়। শতদ্রু বা সতলেজ নদী, এই শতদ্রু নদীর উৎস হচ্ছে গিয়ে তোমার তিব্বতের, এটার উৎপত্তি হচ্ছে তিব্বতের মানসরোবরের যে রাক্ষস লেক আছে বা রাক্ষস তাল আছে, সেই রাক্ষস তাল থেকে শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে তিব্বতের রাক্ষস তাল, যেটি মানস সরোবরের একটি অংশ। ওই জন্য দেখবে মানসরোবরও কিছু বইয়ে লেখা থাকে মানস সরোবরের অংশ। মানস সরোবরটা একটু না, মানস সরোবর অনেক বড়। মানস সরোবরের, আমি এটা লিখে দিচ্ছি, অংশ। শতদ্রু নদী কি হয়েছে না, তিব্বতের যে রাক্ষস তাল আছে, সেই রাক্ষস তাল মানস সরোবরের অংশ, সেই অংশ থেকে উৎপত্তি লাভ করেছে। এবং পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এটি হিমাচল প্রদেশের, এই পয়েন্টটা কেচি পয়েন্ট, হিমাচল প্রদেশের যে শিবকিলা গিরিপথ পড়েছো না, শিবকিলা, হিমাচল প্রদেশের গিরিপথ গুলো কি, রোটাং পাস, শিবকিলা পাস, বারালাচা পাস, এগুলো মনে রাখবে। হিমাচল প্রদেশের শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে যদি বলে যে কোন নদী হিমাচল প্রদেশের শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কোনটা হবে? শতদ্রু নদী। শিবকিলা গিরিপথের
মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে, মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। পরবর্তীতে কি হয়েছে, এই শতদ্রু কি হয়েছে, বাকি নদীগুলোকে বয়ে নিয়ে গিয়ে, যেমন কি ইরাবতী নদী, শতদ্রু নদী, তোমার হচ্ছে ইরাবতী নদী, পরবর্তীতে মিট হয়েছে এগুলো। এই শতদ্রু নদী কোথায়, ওই যে পাঞ্জাবের বললাম, পাঞ্জাবের মিথনকোটের কাছে একসাথে মিলিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, ঠিক আছে। এখানে আর সেরকম কিছু কেচি নেই। এরপরে আসবো আমরা, দেখো এখানে কিন্তু আমার দুটো মেন কোশ্চেন আছে, মানে ট্রিকি কোশ্চেন, সেটা হচ্ছে চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, এই তিনটে নদীর সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশ, এবং চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু নদী, এই চারটি নদী প্রবাহিত হয়েছে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে। যদি তোমাদের কোশ্চেনে দেয় যে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে কোন চারটি নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, তখন হবে শতদ্রু হবে, চন্দ্রভাগা হবে, ইরাবতী হবে এবং বিপাশা হবে। এখন এই নদী সিস্টেমকে যদি তুমি সিন্ধু থেকে উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে সাজাও নদীগুলোতে, কি হবে সিকোয়েন্সটা কি হবে না, আমি যদি উত্তর থেকে দক্ষিণে সাজাই তাহলে কি হবে, আমি পরপর লিখে দিচ্ছি, ছবি করছি না। উত্তর থেকে দক্ষিণে নদীগুলিকে যদি পর্যায়ক্রমে সাজাই, দক্ষিণে কি হবে না, একবারে উত্তরে কি আছে আমি জানি না, একবারে উত্তরে আছে সিন্ধু নদী, তাই তো, একবারে উত্তরে আছে সিন্ধু নদী। সিন্ধু নদীর পরে কে আছে না, সিন্ধু নদীর ঠিক পরে আছে ঝিলাম নদী, সিন্ধু নদীর ঠিক পরেই আছে নিচের দিকে ঝিলাম নদী। ঝিলামের পরে কে আছে, মেন নদীগুলো বলছি, চেনাব নদী। চেনাবের পরে কে আছে, রবি আছে। রবির পরে কে আছে, বিপাশা আছে। বিপাশার পরে কে আছে না, লাস্ট আছে শতদ্রু নদী। তাহলে সিকোয়েন্সটা দেখো, সিন্ধু নদী, ঝিলাম নদী উপর থেকে, একবার উত্তর থেকে, যদি বলে উত্তর থেকে দক্ষিণে, এখন তোমাদেরকে যদি কোশ্চেনে দেয় যে দক্ষিণ থেকে উত্তরে সাজাও, তখন দক্ষিণ থেকে হলে এই শতদ্রু থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবে, ঠিক আছে। সিন্ধু, তারপর থাকবে ঝিলাম, তারপর থাকবে চেনাব, তারপর থাকবে রবি, তারপরে থাকবে বিপাশা এবং শতদ্রু, ঠিক আছে। এটা সিকোয়েন্সটা গেল, এটা লিখে রাখো। এখন সিন্ধু নদীর দুই একটা আরেক ডান দিকের কিছু উপনদী, এগুলো যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে বাম দিকের উপনদী। সিন্ধুর যে নদী ছিল, এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর এই প্রবাহিত হয়েছে এর বাঁ দিকের এদিক থেকে প্রবাহিত হয়েছে, এদিক থেকে প্রবাহিত হয়েছে বাঁ দিকের। এখন ডান দিকের কিছু উপনদী জানবো, ঠিক আছে। ডান দিকের এগুলোর নাম জানলেই হবে, বেশি কিছু জানার দরকার নেই। ডান দিকের যেহেতু এগুলো হচ্ছে গিয়ে হয়তো তিব্বতে আছে, আফগানিস্তানে আছে, সুতরাং অত কিছু জানার দরকার নেই। ডান দিকের উপনদী শিয়ক নদী, শুধু নামগুলো মনে রাখবে, শিয়ক নদী, বা বাংলাতে এটাকে বলা হয় সায়ক নদী, সায়ক নদী। উৎসটা জেনে রাখো, এই শুধু উৎসটা জেনে রাখো, শিয়ক প্রধান নদী তো। রেমো হিমবাহ, তিব্বতের রেমো হিমবাহ। তারপরে একটা আছে সিগার, কি সিগার, উৎস কি না, উৎস হচ্ছে গিয়ে হিসপার হিমবাহ, হিসপার হিমবাহ। আর একটা লিখে রাখো গিলগিট, বাস, গিলগিট, ব্যাস। এই তো সিন্ধু রিভার সিস্টেম, এখানেই শেষ। বাকি কোথায় উৎস, কোথায় মোহনা, কত দৈর্ঘ্য, এগুলো একবার বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। পরেরটা আমরা চলে যাবো এবারে। পরে আমাদের আসবে গঙ্গা নদী সিস্টেম, যেটা সব থেকে বড় একটা রিভার সিস্টেম, গঙ্গা নদী ব্যবস্থা বা গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা কিন্তু কোনো একটি নদীর মিলিত প্রবাহ নয়। আমরা যেটা জানি, এটা হচ্ছে গিয়ে গঙ্গা নদীর উৎস কোথায় না, আমরা জানি হচ্ছে গিয়ে তোমার যে গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। কিন্তু গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়নি, গোমুখ গুহা থেকে সৃষ্টি হচ্ছে ভাগীরথী নদী। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের ওই এলাকার লোকগুলো ওই ভাগীরথী নদীকেই গঙ্গা বলে থাকেন। পরবর্তীতে ভাগীরথী দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিলিত হয়েছে এবং গঙ্গা নদী হিসাবে প্রবাহিত হয়েছে। এবারে গঙ্গার কিভাবে উৎপত্তি সেটা আমি ছবিতে এখানে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে।
ঠিক আছে। এখন সব গ্লেসিয়ার গুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, ঠিক আছে। আমি আগে এদিকে গ্লেসিয়ার গুলো দেখাচ্ছি। এখানে আছে কেদারনাথ, ঠিক আছে, এখানে আছে বদ্রীনাথ, এখানে আছে নীতি পাস। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে অন্য কালিতে কি, এখানে আছে কেদারনাথ, এখানে আছে বদ্রীনাথ, এখানে আছে নীতি পাস। নীতি পাস, পাশের চিহ্ন তো এইভাবে হয় না, পাশের চিহ্ন এইভাবে হয়, নীতি পাস। এখন এইটা আমরা পরে আসছি। বদ্রীনাথের সন্ত কি, বদ্রীনাথে একটি হিমবাহ আছে, এটা টোটাল একটা বৃহৎ বৃহৎ বড় কিন্তু গ্লেসিয়ার, একবারে উত্তর কাশী থেকে শুরু করে একবারে তোমার হচ্ছে গিয়ে বদ্রীনাথের সাইডে নীতিপাস পর্যন্ত বিস্তৃত হয়েছে, ঠিক আছে, উত্তর কাশীর থেকে শুরু করে টোটাল একটা বৃহৎ একটা গ্লেসিয়ার সিস্টেম। সেই গ্লেসিয়ার সিস্টেমটা বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন নাম, ঠিক আছে, যেমন চোরাবাড়ি গ্লেসিয়ার, ঠিক আছে, শতপন্থ গ্লেসিয়ার, ঠিক আছে, গোমুখ গ্লেসিয়ার, এটা এক টোটাল এন্টায়ার একটা বৃহৎ গ্লেসিয়ারের কিন্তু অংশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, ঠিক আছে। এখন বদ্রীনাথের কাছে, বদ্রীনাথ যেটা দেখছো এখানে আছে কি বললাম নামটা, শতপন্থ গ্লেসিয়ার আছে বদ্রীনাথে, কি আছে, শতপন্থ, লিখে রাখবে শতপন্থ, শতপন্থ হিমবাহ আছে। এই শতপন্থ যে হিমবাহ, সেই হিমবাহ থেকে একটি নদীর সৃষ্টি হয়, অন্য কালিতে আমি এগোচ্ছি, একটি নদীর সৃষ্টি হয়, সেই নদীটির নাম হচ্ছে কি তোমার বিষ্ণু গঙ্গা, এইটুকু, সেই নদীটির নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা। এবং এই শতপন্থ গ্লেসিয়ারের আরেকটি অংশ থেকে না, বদ্রীনাথ না, এ হচ্ছে কি নীতিপাস। তাহলে আবার বলছি, বদ্রীনাথের এই যে শতপন্থ যে গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে একটি নদীর সৃষ্টি হয়, সেটির নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা। আমি নামটা লিখে দিচ্ছি কি, বিষ্ণু গঙ্গা, বিষ্ণু গঙ্গা। এবং এই যে নীতিপাস, এই নীতিপাস থেকে আরেকটি নদী প্রবাহিত হয়, আরেকটি নদী প্রবাহিত হয়, এটির নাম হচ্ছে গিয়ে ধৌলি গঙ্গা, কি, ধৌলি গঙ্গা। তাহলে কি হচ্ছে, বদ্রীনাথের বদ্রীনাথের শতপন্থ যে গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে বিষ্ণু গঙ্গা। এবং নীতিপাস যেটা আছে, নীতিপাস, নীতিপাস থেকে সৃষ্টি হয়েছে ধৌলি গঙ্গা। এই বিষ্ণু গঙ্গা এবং ধৌলি গঙ্গা একটা জায়গাতে এসে মিলিত হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। কি বললাম, বিষ্ণুপ্রয়াগ। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, এই জায়গাটার নাম বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ থেকে দুটো নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে অলকানন্দা, সোজা একবারে দেবপ্রয়াগ পর্যন্ত টেনে দেবে, সেটার নাম হচ্ছে, দাঁড়াও সেটার নাম যেটা দেখতে পাও আমি ব্যবস্থা করছি, হ্যাঁ, তাহলে পুরো ছবিটা আসছে। তাহলে কি বললাম, এখান থেকে পুরো নদীটা টেনে দেবে, সেটার নাম হচ্ছে অলকানন্দা নদী বা রিভার, ঠিক আছে। তাহলে এই যে এখানে বিষ্ণুপ্রয়াগ, আমি এটাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে বিষ্ণুপ্রয়াগে, বিষ্ণুপ্রয়াগ থেকে ধৌলি গঙ্গা এবং বিষ্ণু গঙ্গার নাম হচ্ছে কি, অলকানন্দা। তাহলে এই পুরো নদীটার নাম হবে, এই নদীটার নাম অলকানন্দা, আমি লিখে দিচ্ছি। অলকানন্দা নদী হয়েছে। এরপরে দেখো কি হচ্ছে, এরপরে আর আমি কোথায় উৎপত্তি বাকিগুলো আর বলছি না। ঠিক বিষ্ণুপ্রয়াগ থেকে কিছুটা আগিয়ে এসে ঠিক এরকম একটা জায়গার থেকে সৃষ্টি হচ্ছে নন্দা, নন্দাকনি রিভার বা নন্দাকনি নদী। এটা মিলিত হচ্ছে কোথায়, এটা সোজা চলে আসছে, প্রবাহিত হচ্ছে, মিলিত হচ্ছে এখানে নন্দপ্রয়াগে। কোথায়, নন্দপ্রয়াগ, এটার নাম হচ্ছে নন্দপ্রয়াগে। তাহলে নন্দপ্রয়াগে কোন নদী মিলিত হচ্ছে, এটার নাম কি, কোন নদী এটা, না নন্দাকিনী, মন্দা নয় কিন্তু, নন্দাকিনী। তাহলে নন্দাকিনী রিভার সাম গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়ে কোথায়, নন্দপ্রয়াগ বা নন্দপ্রয়াগে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এবং রিভার পুরোটার নাম হচ্ছে কিন্তু অলকানন্দা। কেন,
অলকানন্দার এটার নাম, পুরোটার নাম অলকানন্দা, কারণ এই যে নদীগুলো সিস্টেম গুলো আছে, ধৌলিগং, এই নন্দাকিনী বা পিন্ডার বা হচ্ছে গিয়ে মন্দাকিনী, পরে আসছি, এইগুলোর রিভার বেডের তুলনায় অলকানন্দা রিভার বেড সব থেকে বেশি গভীর। যে নদীটার রিভার বেড সব থেকে বেশি গভীর সেই নদীটার নামেই টোটাল নদীটার নাম থাকে, বা সেটাই মেইন স্ট্রিম হিসাবে পরিচিত হয়। ঠিক আছে, নন্দাকিনী যে রিভারটা এসে অলকানন্দাতে এসে মিশলো, তাহলে তারপরে তো নাম চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু নাম চেঞ্জ হচ্ছে না কেন? কারণ অলকানন্দার যে রিভার বেড, নিচের যে নদী খাতের গভীরতা, এই যে নন্দাকিনী যে রিভার আছে, সেই নন্দাকিনী রিভারের থেকে বেশি বেশি থাকার জন্য নদীটার নাম কিন্তু চেঞ্জ হচ্ছে না। হয়েছে? তাহলে নন্দপ্রয়াগে কোন নদী মিশছে মনে রাখবে? নন্দা। নন্দতে নন্দা, নন্দতে নন্দা, অলকানন্দা তো পুরো সিস্টেমটা, এই পুরো নদীটার যেটা লাল করেছি সেটা হচ্ছে কি পুরোটা অলকানন্দা। ঠিক আছে, নন্দপ্রয়াগে আসলো নন্দাকিনী রিভার। এরপরে আরেকটি নদী আসছে, পিন্ডার নদী। পিন্ডার নদী আসছে কর্ণপ্রয়াগ বলে একটি জায়গা আছে, কর্ণপ্রয়াগ বাংলাতে বলা হয়, এটার নাম হচ্ছে পিন্ডার নদী। পিন্ডার নদী কোথায় মিলিত হচ্ছে? কর্ণপ্রয়াগে। তাহলে কর্ণপ্রয়াগে কোন নদী মিলিত হচ্ছে? নদী তো একটাই থাকছে। যখন বিষ্ণুগঙ্গা ধৌলিগঙ্গা মিলিত হলো, সেটা পুরোটার নাম অলকানন্দা। এবারে যাই এসে মিশুক, নামেই থাকবে এই অলকানন্দাই। ঠিক আছে, তাহলে পিন্ডার নদী কর্ণপ্রয়াগে এসে মিলিত হলো, এবং এই জায়গাটা, ঠিক আছে, কর্ণপ্রয়াগ আমরা বলছি। প্রয়াগ মানে হচ্ছে গিয়ে, প্রয়াগ হচ্ছে হিন্দিতে মিলন স্থল। ঠিক আছে, প্রয়াগ মানে যেখানে মিলিত হয়েছে, যেমন প্রয়াগরাজ এলাহাবাদে আছে না, কি মিলিত হয়েছে? গঙ্গা এবং যমুনা নদী মিলিত হয়েছে প্রয়াগে। প্রয়াগ মানে হচ্ছে কি যেখানে কনফ্লুয়েন্সেস, যেখানে মিলিত হয়েছে। তাহলে এটা কর্ণপ্রয়াগ গেল। আমার ডান দিকের পোর্শন কিন্তু শেষ, ডান দিকের পোর্শন শেষ। তাহলে এখানে আমরা পেলাম বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। মনে রাখবে বিষ্ণুপ্রয়াগ আগে, প্রথমে বিষ্ণু গঙ্গা যে নদী, সেই নদীর নামে বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে, এবং সেই বিষ্ণুপ্রয়াগ থেকে পুরো দেবপ্রয়াগ অব্দি, দেবপ্রয়াগ হচ্ছে কি, দেবপ্রয়াগ থেকেই গঙ্গার সৃষ্টি, গঙ্গার যে নাম। ঠিক আছে, সেই জন্য তোমার হচ্ছে কি দেবপ্রয়াগ, প্রয়াগ থেকেই অরিজিনাল যে গঙ্গা, সেই গঙ্গা নদী কিন্তু প্রবাহিত হয়েছে। হয়েছে, এইবারে আমরা আসবো কেদারনাথে। কেদারনাথের এখানে একটি হিমবাহ আছে, সেটা হচ্ছে চোরাবাড়ি গ্লেসিয়ার। এটার কারণেই চোরাবাড়ি গ্লেসিয়ারের যে ভাঙন হয়েছিল, ভেঙে গেছিল, সেই ভেঙে যাওয়ার ফলে কেদারনাথ যে ডিজাস্টার হয়েছিল, বন্যা হয়েছিল, কিন্তু এই চোরাবাড়ি লেক বা চোরাবাড়ি হ্রদ কিন্তু দায়ী। ঠিক আছে, তাহলে কেদারনাথে কি আছে? কেদারনাথে আছে চোরাবাড়ি হিমবাহ। চোরাবাড়ি হিমবাহ, এই চোরাবাড়ি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে চোরাবাড়ি লেক। ঠিক আছে, সেই চোরাবাড়ি লেক থেকে সৃষ্টি হয়েছে মন্দা মন্দাকিনী রিভার। এই মন্দাকিনী রিভার প্রবাহিত হয়ে কর্ণপ্রয়াগের ঠিক ওপরে এসে মিলিত হয়েছে কোন জায়গাতে? সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে এই নদীটার নাম কি? কেদারনাথের চোরাবাড়ি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, বা চোরাবাড়ি লেক থেকে সৃষ্টি হয়েছে মন্দাকিনী রিভার। এই মন্দাকিনী রিভারে সে প্রচুর বন্যা হয়েছিল। ঠিক আছে, মন্দাকিনী, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে মন্দাকিনী রিভার বা মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী কোথায় এসে মিলিত হচ্ছে? রুদ্রপ্রয়াগে। এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। তাহলে রুদ্রপ্রয়াগে কোন দুটো নদী মিলিত হচ্ছে? এটা তো আছেই, মেন স্ট্রিম আছে অলকানন্দা। এটা আছে রুদ্রপ্রয়াগে, আসছে কেদারনাথ থেকে। কেদারনাথের চোরাবাড়ি যে লেক আছে, সেই লেক থেকে মন্দাকিনী নদী আসছে, এবং মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে মনে রাখতে হবে একটা করে নদী, অলকানন্দার সাথে সবগুলো মিলিতে হবে, শুধু জায়গাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা গেল মন্দাকিনী নদী। এরপরে আছে মেন যে ভাগীরথী, সেই মেন ভাগীরথী নদী। ঠিক আছে, এখানে আছে উত্তর কাশীর গোমুখ বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে উত্তর কাশী। উত্তর কাশী গোমুখ গুহা তোমরা নিশ্চয়ই পড়েছো। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন সেটা মনে হয় 4 থেকে 5 কিলোমিটার হিমবাহটা পিছিয়ে গেছে। গোমুখ গুহা, গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে ভাগীরথী নদী। এবং এই ভাগীরথী নদী একে বেঁকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে এসে মিলিত হয়েছে। কার সাথে? দেবপ্রয়াগে এসে কার সাথে মিলিত হচ্ছে? কোন নদী আছে? অলকানন্দার আছে, অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, এইটা দেবপ্রয়াগ।
এই দেবপ্রয়াগে এসে ভাগীরথী, এটা হচ্ছে ভাগীরথী নদী, তাহলে এটা আমি লিখে দিচ্ছি ভাগীরথী নদী। ঠিক আছে, এই ভাগীরথী নদী দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিলিত হয় এবং অলকানন্দার রিভার বেড বা নদী খাত এবং ভাগীরথীর নদী খাত দুটোই সমান হয়ে যায়। যখনই সমান হয়ে যাবে তখন তাদের থেকে সৃষ্ট নদীটার নামও কিন্তু পাল্টে যাবে। তখন এই দেবপ্রয়াগ থেকে এই নদীটার নাম হয় গঙ্গা। তাহলে গঙ্গা বুঝতে পারছো তো? গঙ্গা কোথা থেকে আমরা নাম বলছি? গঙ্গা দেবপ্রয়াগ থেকে। ঠিক আছে, দেবপ্রয়াগ থেকে। কিন্তু উত্তরাখণ্ডের লোক গঙ্গা বলতে ভাগীরথী নদীকেই বোঝান। সেই জন্য আমরা বলি গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? না, উত্তরকাশীর যে গোমুখ গুহা আছে সেই গোমুখ গুহা থেকে তোমার যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর উৎপত্তি। তাহলে এইগুলো মনে রাখো। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা বিষ্ণু, এই যে তোমার বদ্রীনাথের কাছে বিষ্ণু গঙ্গা নদী এবং ধৌলি গঙ্গা, এই দুটো নদী কোথায়? বিষ্ণুপ্রয়াগে মিলিত হচ্ছে। বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়ে পুরো নদী সিস্টেমটা দেবপ্রয়াগ পর্যন্ত নাম হচ্ছে কি? অলকানন্দা। এখন এদিক থেকে খানিকটা এদিক থেকে এসছে নন্দাকেনী রিভার, কার সাথে এসে মিশছে? অলকানন্দার সাথে। কোন জায়গায়? নন্দাপ্রয়াগ। পিন্ডার নদী কি? কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগে এসে মিশছে। এবং কেদারনাথ থেকে যে চোরাবাড়ি হিমবাহ আছে বা গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে মন্দাকিনী রিভার প্রবাহিত হচ্ছে, সেই মন্দাকিনী রিভার রুদ্রপ্রয়াগে এসে মিলিত হচ্ছে। এবং ভাগীরথী নদী উত্তর কাশীর যে গোমুখ গুহা আছে, সেই উত্তর কাশীর গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে এসে মিশছে। আর নদী বোঝাতে আমাদের ডাইরেকশন কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ডাইরেকশন অবশ্যই দেবে যে কোন দিকে যাচ্ছে নদীগুলো। তাহলে এগুলো একটু লিখে লিখে পড়বে যে বিষ্ণুপ্রয়াগ কোনটা, নন্দপ্রয়াগ কোনটা, কর্ণপ্রয়াগ কোনটা, রুদ্রপ্রয়াগ কোনটা, দেবপ্রয়াগ। মনে রাখবে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ থেকে গঙ্গা, গঙ্গা দেবের সাথে যুক্ত, ওই জন্য দেবপ্রয়াগ থেকেই গঙ্গা নদীর সৃষ্টি, মানে গঙ্গার যে নাম সেটা ওখান থেকেই পড়েছে আর কি। হয়েছে? আর উত্তরাখণ্ডের বেশিরভাগ লোক এই যে ভাগীরথী নদী, ভাগীরথী নদীকেই হচ্ছে কি তোমার গঙ্গা হিসেবে দেখে আর কি। এরপরে দেখো আসবো গঙ্গার উপনদী সম্বন্ধে। এটা গেল গঙ্গা, গঙ্গা নদী ব্যবস্থার সিস্টেমে। তাহলে আমরা যদি গঙ্গার ছবিটা আঁকি, গঙ্গার ছবিটা কি রকম হবে? ঠিক এরকম করে, এরকম হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে দুটো ভাগে এদিকে চলে গেছে, একটা এদিকে চলে এসছে। ঠিক আছে, আমি এটা তো ধরছি কি তোমার যে গোমুখ থেকে, গোমুখ থেকেই ধরছি। আর এটা হচ্ছে কি তোমার বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এখন গঙ্গার আমাদের পড়তে হবে ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী। আমি পরপর সিকোয়েন্সে দেখো নদীগুলো আমি ছবিতে করে দিচ্ছি। আমি এই ছবিটা তোমরা করে নেবে, এটা নট টু স্কেল। ঠিক আছে, এখানে একটা নদী করবে, এই দিক থেকে একটা নদী করবে, এই দিক থেকে একটা নদী করবে, এই দিক থেকে নদী করবে। ঠিক আছে, তাহলে রামগঙ্গা, গোমতী, বরুণ, ঘরঘরা, গন্ডক, বুড়িগন্ডক, কোশি, কটা হলো? তাহলে আমি নাম, এটার নাম হচ্ছে কি তোমার রামগঙ্গা। লিখে রাখো, এটার নাম হচ্ছে রামগঙ্গা। আমি 1 2 3 4 করে করছি, 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি এদিকে যে একে আছে গিয়ে রামগঙ্গা, 2 আছে গোমতী, 3 আছে বরুণ, 4 আছে ঘরঘরা, হয়েছে, 5 আছে কি গন্ডক, 6 আছে বুড়িগন্ডক, হয়েছে, 6 আছে বুড়িগন্ডক, এবং 7 আছে কোশি। যে 7 এখানে একটা করে দিচ্ছি, এখানে করে নাও, আরেকটা করে নাও, এখানে আরেকটা লাগবে, এটা এটা ভাগটা আরো পরে হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 হচ্ছে বুড়িগন্ডক, 7 হচ্ছে কি কোশি নদী, এটা বিহার, কোশি নদী। 8 আছে মহানন্দা নদী, পশ্চিমবঙ্গ, মহানন্দা নদী। ঠিক আছে, এগুলো হচ্ছে ডান তীরের উপনদী। কি? ডান তীর।
পরপর সিকোয়েন্স, অনেক সময় এক্সামিনারকে কিন্তু বিশ্বাস নেই, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারে। হয়েছে। বাম তীরের মেন কিছু নদী করে রাখো, বাম তীরের, অন্য কালিতে করছি, বাম তীরের কিছু নদী আমি করে দিচ্ছি, দেখো। নট টু স্কেল, আমি আবারও বলছি নট টু স্কেল, যাতে তোমাদের মনে রাখতে পারো সেই জন্য করছি। এটা আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি যমুনা নদী, মেন তিনটে নদী লিখছি। যমুনার পরে থাকবে, এখানে আছে কি তোমার সোন নদী। আচ্ছা, সোন নদী এখানে যাবে, বিহারের কাছে যাবে সোন নদী, তাও আমি দিলাম সোন নদী। এখানে আছে গিয়ে তোমার পুনপুন নদী, ঝাড়খণ্ডে পুনপুন নদী। এই তিনটে মেন, সোন, যমুনা আর হচ্ছে পুনপুন। এরপরে আমরা একটা একটা আলোচনা করবো, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, যেগুলো মেন সেগুলো আলোচনা করবো, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো রামগঙ্গা, প্রথমে কি আছে, রামগঙ্গা একে কি আছে, রামগঙ্গা নদী। না, রামগঙ্গা কোথায়, রামগঙ্গা ইউপির জায়গা আছে কনৌজ, কনৌজ নাম শুনে না, সে কনৌজের এসে মিলিত হয়েছে আর কি, কনৌজে এসে মিলিত হয়েছে, কিন্তু এর উৎস হচ্ছে কি তোমার উত্তরাখণ্ডের কাছে। তাহলে রামগঙ্গা কি লিখবে, শুধু পয়েন্ট গুলো লিখে রাখবে, যে রামগঙ্গা, পয়েন্ট গুলো লিখবে রামগঙ্গা, অত তো মনে রাখতে পারবে না। রামগঙ্গা কি না লিখবে, এদের উৎস পড়ার দরকার নেই, কারণ এদের উৎসগুলো পরীক্ষাতে সেইভাবে আসে না, আসে কোথায় মিলিত হয়েছে, ঠিক আছে। উত্তরাখণ্ডের তাও লিখে রাখো যে উত্তরাখণ্ডের কুমায়ুন, যখন বললাম এটা লিখে রাখো, উত্তরাখণ্ডের কুমায়ুন যে হিমালয়ের একটি অংশ আছে, হিমালয়ের অংশ, দুধটলি পাহাড় বলে একটি জায়গা আছে, দুধটলি পাহাড়, এই দুধটলি পাহাড় থেকে রামগঙ্গা নদীর কিন্তু উৎপত্তি হয়েছে। এবং এই রামগঙ্গা নদী কনৌজ, কনৌজে গঙ্গার সাথে মিলিত হয়েছে, দু একটা করে বৈশিষ্ট্য, সাথে মিলিত হয়েছে। এটা গেল রামগঙ্গা, বেশি আমরা পড়বো না, দু একটা যেগুলো মেন মেন আছে, ঠিক আছে। তারপরে আছে কি তোমার গোমতী নদী, তাহলে একে গেল রামগঙ্গা, দুই আছে গোমতী নদী, এটা এক, দুই আছে গোমতী নদী বা গোমতী বলা হয়, গোমতী বা গোমতী। এর উৎস কোথায়, না এর হচ্ছে কি তোমার উত্তরপ্রদেশের পিলভিত জেলাতে ফুলহর যে হ্রদ আছে, মনে রাখবে, উত্তরপ্রদেশের ইউপির যে পিলভিত জেলা, পিলভিত জেলায় একটি হ্রদ আছে, উৎস আর কি, সোর্স, উৎস হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফুলহর হ্রদ, পিলভিতের ফুলহর, ফুলহর যে হ্রদ আছে, সেই ফুলহর হ্রদ থেকে তোমার সৃষ্টি হয়েছে কি নদী, সেই গোমতী নদী। আর এটা কোথায় মিলিত হয়েছে, না গোমতী নদী, গোমতী নদী গাজীপুরে, এগুলো মনে রাখবে, এগুলোই মেন, গাজীপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে, গাজীপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে, হয়েছে। আর কিছু জানার দরকার নেই, এই কোথায় মিলিত হয়েছে আর উৎসস্থল, যেগুলো মেন উৎসস্থল। তারপরে আছে বরুণ নদী, দেখো এই যে বরুণ নদী তিনে আছে, তিনে বরুণ নদীর উৎপত্তি জানার দরকার নেই, বরুণ নদী নাহলে গন্ডগোল করে ফেলবে সব। মনে হয় বারাণসীতে, এটা শুধু লিখে রাখো, বরুণ নদী বারাণসীতে বা বেনারস যেটা বলছে, বারাণসীতে গঙ্গার সাথে মিলিত হয়েছে, গঙ্গার সাথে মিলিত হয়েছে, হয়েছে। এরপরে কি আছে, এরপরে আছে ঘরঘরা নদী। তাহলে আমরা পয়েন্টে কি করেছিলাম, না পয়েন্টে আছে ঘরঘরা নদী, তাই তো, ঘরঘরা নদী, এটা কত নাম্বার, চারে, চারে আছে ঘরঘরা নদী বা ঘরঘরেও বলা হয়। এটা একটা মেন নদী, মেন আর কি উপনদী গঙ্গার, সুতরাং এটা নিয়ে দুই একটা একটু বেশি জানতে হবে। এটার উৎস হচ্ছে গিয়ে মানসরোবরের উত্তরের দিকে মাপা
চাচুং বলে একটা হিমবাহ আছে। কি হিমবাহটির নাম আমি লিখে দিচ্ছি এখানে, হিমবাহর নাম আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে মানসরোবরের উত্তরে, কি মানসরোবরের উত্তরে উত্তরে মাপচাচুং, মাপ মাপচা চুং যে হিমবাহ আছে, সেই হিমবাহ থেকে কিন্তু ঘরঘরা নদীর উৎপত্তি হয়েছে। মনে রাখবে এটি এটি দ্বিতীয় দীর্ঘতম উপনদী গঙ্গার। মনে রাখবে দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম উপনদী, উপনদী কার? গঙ্গার। প্রথম যদি বলে তখন সেটা হবে যমুনা, প্রথম বললে যমুনা এবং দ্বিতীয় বললে ঘরঘরা হবে। ঠিক আছে, এটা কোথায় মিলিত হয়েছে? না, এটা বিহারের ছাপড়ার কাছে। মনে রাখবে বিহারের ছাপড়ার কাছে, বিহারের ছাপড়ার নাম শুনেছেন নিশ্চয়, বিহারের ছাপড়ার কাছে মিলিত হয়েছে। হয়েছে। আর নেপালে এই নদীটির নাম কর্ণালী। নেপালে এটির নাম জেনে রাখো কর্ণালী। ঠিক আছে, এই চারটি পয়েন্ট জেনে রাখো। এর পরের কি আছে? এর পরে আছে গন্ডক। ঠিক আছে, গন্ডক, গন্ডক আছে, বুড়ি গন্ডক আছে। পরের নদী আছে গন্ডক। গন্ডক কি? গন্ডক মনে রাখবে এটাও সৃষ্টি হয়েছে তিব্বতের দিকে। তো এটা আর যাচ্ছি না, যেহেতু অতটা ইম্পর্টেন্স নয়। মনে রাখবে নেপালে এই নদীটির নাম, নেপালে এই নদীর নাম, এই নদীর নাম হচ্ছে নারায়ণী, নারায়ণী। ঠিক আছে, এবার তিন চারটে নদী, কালীগন্ডক, সেতিগন্ডক, ত্রিমূলী। ঠিক আছে, এই তিনটে কালীগন্ডক, কালীগন্ডক প্লাস সেতিগন্ডক, সেতিগন্ডক প্লাস ত্রিমূলী, এই তিনটে নদীর মিলিত প্রবাহ হচ্ছে গন্ডক। এই তিনটে নদীর মিলিত প্রবাহ হচ্ছে গন্ডক। ঠিক আছে, আর এটি বিহারে, এটি বিহারে মিলিত হয়েছে, বিহারের সোনপুরে, বিহারের সোনপুরে মিলিত হয়েছে। বিহারের সোনপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে, হয়েছে। আরো তারপরে আছে বুড়ি গন্ডক, গন্ডকের পরে আছে বুড়ি গন্ডক, বুড়ি, বুড়ি গন্ডক। বুড়ি গন্ডক কি? এটা এই নদীটির উৎপত্তি মানে বিহারের চম্পারণ জেলায় উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আর বিহারেই মিলিত হয়েছে। তাহলে যদি বলে গঙ্গার কোন নদীটি একটি মাত্র জেলাতে উৎপন্ন হয়ে আবার তোমার সরি একটি মাত্র রাজ্যে উৎপত্তি হয়েছে এবং একটি মাত্র রাজ্যেই গঙ্গার সাথে মিলিত হয়েছে, সেটি হচ্ছে কি তোমার বুড়ি গন্ডক নদী। ঠিক আছে, খাগড়িয়া বলে একটা জায়গা আছে বিহারের, সেই খাগড়িয়াতে আমি লিখে দিচ্ছি। এটি উৎপত্তি কোথায়? না বিহারের চম্পারণ, যেখান থেকে সত্যাগ্রহ মনে আছে, বিহারের চম্পারণ। এই চম্পারণ থেকে সৃষ্টি হয়েছে এবং বিহারের খগড়িয়া, বিহারের খগড়িয়া, খগড়িয়াতে মিলিত হয়েছে গঙ্গার সাথে। হয়েছে। এরপর আসবো আমরা কোশি নদীতে, সাথে আসবো কোশি নদী। দেখো কোশি নদী নেপালের গোসাইথান। আর কোশি নদী কোনো একটা মাত্র মিলিত নদীর প্রবাহ না, কোশি নদী হচ্ছে 7টি নদীর মিলিত প্রবাহ, 7 থেকে 8টি নদীর মিলিত প্রবাহ। কি কি হবে 7টি নদী আমি বলছি, দেখো দুধকোশি, সপ্তকোশীও বলা হয় একে, কোশিকে সপ্তকোশীও বলা হয়, দুধকোশি। তারপরে আছে কি তোমার ইন্দ্রাবতী, সরি ইন্দ্রাবতী, সুনকোশি, তারপরে অরুণ,
অরুণ নদীর নাম শুনেছো। তারপরে হচ্ছে তমকোশি, যে সব কোশি কোশি দেখো, তমকোশি। ঠিক আছে, তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তারপর আছে কি তোমার, তাহলে হচ্ছে দুধকোশি, ইন্দ্রাবতী আছে, দুধকোশি হয়েছে, ইন্দ্রাবতী হয়েছে, সুনকোশি হয়েছে, অরুণ হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার তমকোশি হয়েছে, দুধকোশি লিখেছি, দুধকোশি হয়েছে, হ্যাঁ দুধকোশি হয়েছে। তামুরা বলে একটি নদী আছে, তামুরা। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। তারপর আছে লিথু খোলা। তাহলে দেখো সাতটা নদী হচ্ছে, সপ্তকোশী বলা হয়, সপ্তকোশী বলা হচ্ছে। দুধখোলা, ইন্দ্রাবতী, সুনকোশী, অরুণ, তমকোশী, তমুরা, লিথুখোলা, এই সাতটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে গিয়ে সপ্তকোশী। ঠিক আছে, এই কোশী নদীকে আমরা বলি বিহারের দুঃখ। ঠিক আছে, বিহারের দুঃখ বলি, সৌরভ বিহার। ঠিক আছে, আর এটি গতিপথ পরিবর্তন করে। কেন গতিপথ পরিবর্তন করে? গতিপথ কেন পরিবর্তন করে? কারণ দেখো, কারণ এই যে কোশী নদী, সেই কোশী নদীটি হচ্ছে গিয়ে সাতটি নদীর যে মিলিত প্রবাহ। তাহলে এই সাতটি নদী যে সমস্ত পদার্থ, যে সমস্ত সেডিমেন্ট সেডিমেন্ট আনছে, আনার পর তো সেটার নাম হচ্ছে কোশী নদী। সেই একটি নদী দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে। সেই নদী যখন প্রথম বিহারে প্রবেশ করছে, সমতল ভূমি বলতে তো বিহারে প্রবেশ করছে, সেই নদী যখন বিহারে প্রবেশ করছে, কোন নদী? এই সাতটা নদী মিলিত প্রবাহ যখন কোশী নাম হচ্ছে, সেই কোশী নদী যখন বিহারে প্রবেশ করছে, তার মধ্যে প্রচুর সেডিমেন্ট থাকছে, সেডিমেন্ট থাকছে, বড় বড় পাথর, গ্রেভেলস থাকছে। তার ফলে কি হচ্ছে, কোশী নদীর যেটা রিভার বেড আছে, নদী খাত আছে, সেটা বুঝে যাচ্ছে। বুঝে গেলে কি হবে? সেখানে ফ্লাড হবে, বন্যা হবে। তার ফলে কি হবে, যদি দীর্ঘদিন ধরে চলতেই থাকে, এমনটা নয় যে এই বছর হলো পরের বছর তার শিফট করে দিল নদীর গতিপথটা, সেরকমটা নয় কিন্তু। ঠিক আছে, প্রচুর পরিমাণে সেডিমেন্ট বহন করে নিয়ে আসছে। সেই সেডিমেন্ট গুলো যখনই নদীর গতিপথটা রুদ্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে যাওয়ার ফলে নদীটা আবার বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে কি, নদীটা তার গতিপথ চেঞ্জ করছে, গতিপথ পাল্টাচ্ছে। সেই জন্য সব থেকে বেশি শিফট করছে কোন নদী? সব থেকে বেশি শিফট করে কোশী নদী। কারণ হঠাৎ করে এসে বিহারে সমতল ভূমি পাচ্ছে, এবং ওই সাতটা নদীর যে সমস্ত সেডিমেন্ট গুলো আছে, জল যেমন নিয়ে আসছে ঠিক আছে, সেডিমেন্ট গুলো প্রচুর পরিমাণে সেডিমেন্ট আসে, সেই সেডিমেন্ট গুলো নদী খাতে জমা হয়ে যায়, নদী বক্ষে। এবং একটা সময় আসে নদীবক্ষটা রুদ্ধ হয়ে যায়। রুদ্ধ হয়ে গেলে কি হবে, নদী তার প্রবাহ পথ বজায় রাখবে। প্রবাহ পথ বজায় রাখার ফলে কি হবে, নদীটা বাঁক নিয়ে প্রবাহিত হবে। এই জন্য কি হয়, বাঁক নিয়ে যেই প্রবাহিত হতে যাবে, যেগুলো আশেপাশে গ্রামগঞ্জ আছে, তারপরে হচ্ছে গিয়ে আশেপাশে ধরো যে সমস্ত সেটেলমেন্ট গুলো আছে, সেগুলো ডুবে যাবে। এই জন্যই কোশী নদীকে বিহারের দুঃখ বলা হয়। তাহলে এখানে পয়েন্ট করবে যে এটিকে বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ বলা হয়। তারপর লিখবে এটি সব থেকে গতিপথ চেঞ্জ করে, গতিপথ পরিবর্তন করে। হয়েছে? কেন করে সেটা বললাম। এবার আরেকটি নদী আছে, সেটির নাম হচ্ছে মহানন্দা। লাস্ট নদী আমাদের আছে মহানন্দা নদী। এর উৎসস্থল হচ্ছে আমাদের দার্জিলিং এর কোন এক জায়গা, দার্জিলিং এর, লিখে রাখো, দার্জিলিং এর কোন একটি স্থান, দার্জিলিং এর কোন একটি স্থান। আর এটি এটি এটা বিহারে মিলিত হয়েছে, কোশী নদী কিন্তু বিহারেই মিলিত হয়েছে। আর এই মহানন্দা নদী, মহানন্দা যে নদী আছে, সেটি হচ্ছে মালদা জেলার, মালদার মানিকচক বলে একটি জায়গা আছে, মানিকচকে গঙ্গার সাথে মিলিত হয়েছে। কোথায়? মানিকচকে গঙ্গার সাথে মিলিত হয়েছে। হয়েছে, এইগুলি গেল গঙ্গার ডান তীরের উপনদী। এরপরে কিছু মেন আছে গঙ্গার, সরি, এগুলো গেল গঙ্গার বাম তীর, ডান তীর নয়, এগুলো হচ্ছে গঙ্গার ডান। আমি লিখেছিলাম মনে হয়, এটা ডান হবে না, এটা বাম হবে। ঠিক আছে, এটা ডান দিক না, এদিকে গঙ্গা যাচ্ছে এদিকে, সুতরাং এটা বাম দিক হবে, লেফট সাইড হবে। ঠিক আছে, এটা ভুল বশত আমি লিখেছিলাম, সরি। তাহলে এটা কারেকশন করে নেবে, এটা লিখবে বাম তীর, বাম তীর। আর এইগুলো হবে, এইগুলো হচ্ছে ডান তীর। যদি এদিক থেকে এদিকে যাও, তাহলে তোমার বাম দিকে এদিকটা, সুতরাং গঙ্গা নদীরও বাম দিক ওই দিকটা। এগুলো হচ্ছে ডান দিক, এগুলো হচ্ছে ডান দিক। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও।
এইগুলো গেল হচ্ছে গিয়ে তোমার গঙ্গা নদীর যে বাম তীর আছে সেই বাম তীরের উপনদী। ঠিক আছে, এখন ডান তীর আমরা দেখব। তাহলে ডান তীরের উপনদী, প্রধান উপনদী কি না ডান তীরের প্রধান হলো কি যমুনা, প্রধান হলো কি না যমুনা নদী। আর এটি এটি কি এটি হচ্ছে কি দীর্ঘতম হচ্ছে কি তোমার উপনদী গঙ্গার। তাহলে মনে রাখবে যে উৎস কোথায়, না এর উৎস হচ্ছে গিয়ে যমুনোত্রী হিমবাহ। আর সঙ্গম স্থল কোথায়, যেখানে কুম্ভ মেলা হয়। কোথায় হয় কুম্ভ মেলা? এলাহাবাদে, এলাহাবাদ। আর এটি হচ্ছে গিয়ে সবচেয়ে সবচেয়ে দীর্ঘতম, হয়েছে। আর এখানে আর কিছু বৈশিষ্ট্য লেখো, এর কিছু উপনদী লিখে রাখো। এর কিছু উপনদী আছে, সেগুলি হচ্ছে গিয়ে তোমার টনস, এগুলো তোমরা জানো, টনস, হিন্ডন, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। ঠিক আছে, আর এগুলো যখন চম্বল টম্বল এগুলো আমরা যখন পেনিনসুলার ইন্ডিয়া পড়বো তখন আরো ডিটেলসে পড়বো যে চম্বল কোথা থেকে উৎপত্তি হয়েছে, কেন কোথা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এরপরে আছে এটা হচ্ছে গিয়ে তোমার যমুনা। যমুনাতে মনে রাখবে যে হচ্ছে গিয়ে সব থেকে যমুনোত্রী হিমবাহ সঙ্গমস্থল এলাহাবাদ সব থেকে দীর্ঘতম, ব্যাস। আর ডান উপনদীগুলো মনে রাখবে, যমুনা হচ্ছে প্রধান। এরপর আছে 2 নম্বরে সোন নদী। সোন নদী কি? সোন নদীর উৎস মনে রাখবে মৈকাল পর্বতের, মৈকাল বলেছিলাম যে আগের দিনের ক্লাসে, যে মৈকাল পর্বতের যে অমরকণ্টক আছে, মৈকালের অমরকণ্টক যে পর্বতমালা আছে বা পর্বত শৃঙ্গ আছে, সেইখান থেকে এই সোন নদীর উৎপত্তি হয়েছে, মৈকালের অমরকণ্টক। আর এটা কোথায় মিলিত হয়েছে, না এটার মিলিত স্থান বা সঙ্গম স্থান হচ্ছে মিলিত মিলিত স্থল হচ্ছে গিয়ে তোমার পাটনা, বিহারের পাটনার কাছাকাছি জায়গায়, বিহারের পাটনা। পাটনা নদীটি মনে রাখবে, এই নদীটি আমি আগের দিনে বলেছিলাম, এই নদীটি কৈমুর এবং পরেশনাথের মধ্য দিয়ে, পরেশনাথ যে পাহাড়ি, মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটা মেন গেল। তারপরে আছে পুনপুন নদী। ঠিক আছে, 3-এ আছে পুনপুন নদী। পুনপুন নদী কি? যেমন হচ্ছে গিয়ে এটির উৎস হচ্ছে গিয়ে হাজারিবাগ, হাজারিবাগ। এটি কোথায় মিলিত হয়েছে, না এটিও পাটনার কাছে মিলিত হয়েছে, এটিও পাটনার, বিহারের যে পাটনা সেই পাটনার কাছে মিলিত হয়েছে। এছাড়া আরো কিছু নদী আছে, যেমন কিয়েল আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার ফল্গু আছে, দামোদর আছে। ঠিক আছে, আমাদের যে শাখা নদী হুগলি, ঠিক আছে, হুগলি নদী, দামোদর, ময়ূরাক্ষী, অজয়, এগুলোও কিন্তু হবে।